বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুদ্ধের মধ্যে ইরানের নতুন শাসন নিয়ে দুশ্চিন্তা ইসরায়েল। এখনো অক্ষত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। পারমাণবিক হুমকি মোকাবেলা নিয়ে আইডিএফ এর প্রশ্ন। ইরানের হামলায় একের পর এক যুদ্ধ বিমান হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। সবশেষ অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির। বিমানটির নিরাপদে অবতরণের দাবি সেন্টকমের। এবার ইরানে স্থল অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল। শুধু আকাশপথের হামলা দিয়ে বিপ্লব ঘটানো সম্ভব নয়, নেতানিয়াহুর বার্তা। একের পর এক ভিডিও বার্তা দিয়েও নিজেকে জীবিত প্রমাণে ব্যর্থ নেতানিয়াহু অবশেষে সাংবাদিকদের সামনে আসলেন প্রকাশ্যে। শুরুতেই দিলেন বেঁচে থাকার বার্তা। ইরানে যুদ্ধ চালিয়ে যেতে $200 বিলিয়ন চাইলেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসে দেখা দিয়েছে বিভক্তি। যুদ্ধে সমর্থন দিতে নারাজ রিপাবলিকান প্রতিনিধিরা। মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুধু এখনকার লড়াই নয়, ভবিষ্যৎ নিয়েও নতুন দুশ্চিন্তা তৈরি করছে। গোলাগুলির শব্দে আড়ালে আরো বড় এক আশঙ্কা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে এই যুদ্ধ শেষ হলে ইরানকে আগের চেয়েও বেশি কট্টর পারমাণবিক অস্ত্রে আগ্রহী এক রাষ্ট্রের রূপ নেবে। এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক মূল্যায়নে বলা হয়েছে, অনেক হামলা চালানো হলেও ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এটা নিশ্চিত নয়, বরং এর ফলে নতুন আরো কঠোর নেতৃত্ব আসতে পারে। 10,000-এর বেশি ইসরায়েলি হামলা ও 8,000-এর বেশি মার্কিন হামলায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য পর্যাপ্ত কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইডিএফ এর কেউই। আইডিএফ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনীর প্রাথমিক হামলায় শীর্ষ ইরানি নেতা আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের পর দ্রুত মনোযোগ সরিয়ে নেওয়া হয়েছে আইআরজিসি, বাজিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা মন্ত্রণালয়ের কমান্ড কেন্দ্রের ধ্বংসের দিকে। এগুলো বিরোধী দমনের মূল হাতিয়ার। তবে ইসরায়েলে একটি বড় উদ্বেগ রয়ে গেছে। ইস্পাহান ও পিক এক্স মাউন্টেনের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষত। মার্কিন সর্বাধুনিক বাংকার ব্লাস্টারও হয়তো এটি ভেদ করতে পারবে না। যুদ্ধ শেষের আগে এই পারমাণবিক হুমকি মোকাবেলা করা হবে কিনা আইডিএফ তাও নিশ্চিত করেনি। অন্যদিকে মোস্তফা খামেনি ও সাইদ জেলিলির মতো কট্টরপন্থী নেতাদের সামনে আসার সম্ভাবনাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হচ্ছে না, বরং ইরান আরো শক্ত ও কঠোর অবস্থানে গেলে পুরো অঞ্চলের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মার্কিন যুদ্ধ বিমান F-35, এমন দাবি করেছে তেহরান। মধ্য ইরানের আকাশে তাদের হামলার শিকার হয় ফাইটার জেটটি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর শাখা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি। গত 19 মার্চ মধ্যরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি ইরানের। উড়োযানটির পরিণতি সম্পর্কে অবগত না হলেও সেটি ভূপাতিত হয়েছে বলে ধারণা করেছেন তারা। আইআরজিসির দাবি 125টিরও বেশি মার্কিন ইসরায়েলি ড্রোন সফলভাবে প্রতিহতের পর চালানো হয়েছে এই অভিযান। প্রকাশ করা হয়েছে হামলার একটি ভিডিও। এদিকে মার্কিন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করেছেন এই হামলার কথা। জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানটি ইরানের আকাশে একটি কমব্যাট মিশনে ছিল। এক পর্যায়ে জরুরি অবতরণে বাধ্য হয় সেটি, তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে দাবি ওয়াশিংটনের। টানা 21 দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলার পর টানা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরানে একটি স্থল অভিযানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, শুধুমাত্র আকাশ পথের হামলা দিয়ে কোনো বড় পরিবর্তন বা বিপ্লব ঘটানো সম্ভব নয় এবং এই লক্ষ্য অর্জনে অবশ্যই একটি স্থল উপাদানের উপস্থিতি থাকতে হবে। যুদ্ধ পরিস্থিতি যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন নেতানিয়াহুর এমন মন্তব্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় এবং কৌশলগত লক্ষ্য অর্জনে বিমান হামলা সহায়ক ভূমিকা পালন করলেও তা যথেষ্ট নয়। একটি শক্তিশালী স্থল অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি মনে করেন, ইরানের সামরিক অবকাঠামো এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিতে হলে স্থলবাহিনীর সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান এমন এক সময় সামনে এলো যখন
এখন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে রণকৌশলগত মতপার্থক্য এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, যেখানে যুক্তরাষ্ট্র মূলত বিমান হামলা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে চাইছে, সেখানে নেতানিয়াহু সরাসরি স্থলযুদ্ধের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলি নেতৃত্বের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের একটি এক্সিট র্যাম্প বা সম্মানজনক প্রস্থান পথ খুঁজছেন, তখন নেতানিয়াহুর স্থল অভিযানের প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামগ্রিকভাবে নেতানিয়াহুর এই নতুন যুদ্ধ কৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে নিজেকে জীবিত প্রমাণ করতে একের পর এক ভিডিও পোস্ট করেন তিনি। তবে এসব ভিডিও নিয়েও উঠে নানা প্রশ্ন, এমনকি তার আঙ্গুলের সংখ্যা নিয়ে হিসাব কষতে দেখা যায় নেটিজেনদের। যখন ভিডিও বার্তায়ও নিজের বেঁচে থাকার বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হন নেতানিয়াহু, ঠিক তখনই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলেন প্রকাশ্যে। বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সামনাসামনি সংবাদ সম্মেলনে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুরুতে তিনি বললেন, আমি বেঁচে আছি আর তোমরা সবাই সাক্ষী। তবে এই সংবাদ সম্মেলন শুধু বেঁচে থাকার প্রমাণ দেওয়ার জন্যই ছিল না, মার্কিন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দেওয়াটাও ছিল উদ্দেশ্য। সেখান থেকে অভিযোগ উঠেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধে টেনে এনেছে, মার্কিন জনমত এই যৌথ সামরিক অভিযানের বিরুদ্ধে ঘুরছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু পাল্টা প্রশ্ন ছুড়লেন, কেউ কি সত্যি মনে করে কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে কি করবেন? প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিজের সিদ্ধান্ত নেন, যা আমেরিকার জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো বলে মনে করেন। এর আগে গেল 8 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। এই গুজব অনলাইনে ভাইরাল হয়েছিল। গুজব আরও ছড়িয়েছিল কারণ রোববারের এক সংবাদ সম্মেলনে তিনি ভিডিও কলে যোগ দেন এবং অবস্থান প্রকাশ করেননি। এরপর তিনি এক্সে ভিডিও পোস্ট করলে নতুন বিতর্ক জন্ম নেয়। কম মানের ভিডিওতে হাতের 6টি আঙ্গুল আছে বলে দাবি করে অনেকে বলেন ভিডিওটি এআই নির্মিত। মৃত্যুর গুজব থামাতে পরে জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি খাওয়ার ভিডিও দেন নেতানিয়াহু, কিন্তু সেই ভিডিও নিয়েও নতুন আলোচনা শুরু হয়। ক্যামেরায় ধরা পড়া কফি বারিস্তার উষ্ণ হাসি ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলকানি যতটা দৃশ্যমান, তার চেয়েও দ্রুত বাড়ছে এই যুদ্ধে আর্থিক চাপ। আর সেই চাপ এখন সরাসরি এসে পড়েছে ওয়াশিংটনের রাজনৈতিক টেবিলে। যুদ্ধের ময়দানে যেমন অনিশ্চয়তা ভর করছে, তেমনি কংগ্রেসে দেখা দিয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানকে কেন্দ্র করে চলমান সাময়িক অভিযান চালিয়ে যেতে প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণের এই অর্থের প্রয়োজনীয়তা বিভিন্ন কারণ উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেননি। জানা গেছে ইতিমধ্যে যুদ্ধের প্রথম সপ্তাহেই প্রায় $11 বিলিয়ন ব্যয় হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই ব্যয় আরও বাড়তে পারে। তবে এই অর্থ অনুমোদনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিভক্তি। রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নতুন করে যুদ্ধ ব্যয়ে সমর্থন দেবেন না। একই সুরে চিপ রয় প্রশ্ন তুলেছেন মিশনের উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। পাশাপাশি থমাস মাসি আশঙ্কা করেছেন এই ব্যয় কয়েকশো বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নে পৌঁছাতে পারে। অন্যদিকে সিনেটর লিসা মুরকাউস্কি স্বীকার করেছেন যে যুদ্ধ কতদিন চলবে বা স্থলসেনা পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। হাউস স্পিকার মাইক জনসন যদিও দ্রুত মিশন শেষ হওয়ার আশা দেখিয়েছেন, তারপরও হরমুজ প্রণালী পরিস্থিতিকে জটিল করে তুলছে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানের লড়াইয়ের পাশাপাশি এখন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থ ও নীতির আরেক লড়াই। এবার ইরান ও তার মিত্রদের প্রতি দ্রুত আঞ্চলিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা ইরানের হামলার নিন্দা জানান এবং উত্তেজনা কমানোর উপর জোর দেন। একই সঙ্গে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার আহ্বানও জানান। পাশাপাশি তারা বিশেষভাবে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধ রাখার জন্য একটি সাময়িক বিরতির কথাও বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত দেশগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে
করে ইরানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করে ইউনিয়নটি, কারণ এই পথ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবহন হয়। ইরানের একের পর এক হামলায় খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের দিকে ইঙ্গিত করে বলেছেন, যদি কাতারের তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় আর কোনো প্রতিশোধমূলক হামলা চালানো হয় তবে ইরানের পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডকে উড়িয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কাতার পুনরায় আক্রান্ত হয় তবে ইসরায়েলের সাহায্য বা সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে এমন প্রচন্ড শক্তি ও সক্ষমতা নিয়ে হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। তবে ট্রাম্প আশ্বস্ত করেন, ইরান যদি কাতারের উপর নতুন করে হামলা না চালায় তবে ইসরায়েলও ওই গ্যাস ফিল্ডে কোনো হামলা চালাবে না। ট্রাম্প উল্লেখ করেন যে তিনি ইরানের ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে এত বড় মাত্রার সহিংসতার অনুমতি দিতে চান না। তবে কাতারের জ্বালানি নিরাপত্তার উপর আঘাত আসলে তিনি এই কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এই উত্তেজনা সূত্রপাত হয় গত বৃহস্পতিবার ভোরে, যখন বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানায় তাদের বেশ কিছু স্থাপনায় মিসাইল হামলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইরানকে দায়ী করে জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মূলত বুধবার ইরানের বৃহত্তম এই দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। উল্লেখ্য, ইরান ও কাতারের মধ্যে যৌথ মালিকানাধীন এই দক্ষিণ পার্স ফিল্ডটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির প্রধান উৎস। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এখন শুধু তেল গ্যাসের বাজারেই নয়, বিশ্ব অর্থনীতি ও খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এর মূল কারণ কৃষিকাজের জন্য অপরিহার্য সারের তীব্র সংকট। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গত 2 মার্চ এই জলপথ বন্ধের ঘোষণা দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাওয়ারি। এই ঘোষণার পরপরই তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। সার তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস, কিন্তু যুদ্ধের কারণে গ্যাস সরবরাহ ঠিকমতো হচ্ছে না, আবার জাহাজ চলাচলেও সমস্যা হচ্ছে। এতে অনেক দেশের সার কারখানা তাদের উৎপাদন কমাতে বা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইউরিয়া সার, যার প্রায় অর্ধেকই রপ্তানি হয় উপসাগরীয় অঞ্চল থেকে, আর এর বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই পথ বাধাগ্রস্ত হওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক কৃষি খাত। সরবরাহ কমার পাশাপাশি সারের দামও দ্রুত বাড়ছে। বিশ্লেষণধর্মী সংস্থা আর্গাস মিডিয়ার তথ্য অনুযায়ী গত 13 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়ার রপ্তানির দাম প্রায় 40% বেড়েছে। প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম $500 নিচ থেকে বেড়ে এখন $700 ছাড়িয়ে গেছে। আর 2025 সালের একই সময়ের তুলনায় সারের দাম বর্তমানে প্রায় 60% বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, সারের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। বিশেষ করে নাইট্রোজেন সারের দাম দ্বিগুণ হওয়ার পাশাপাশি ফসফেট সারের দাম বাড়তে পারে প্রায় 50%। 2024 সালের তথ্য অনুযায়ী এশিয়ার দেশগুলো উপসাগরীয় অঞ্চলে সার রপ্তানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তথ্য বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ক্যাপলারের মতে এই অঞ্চলের মোট ইউরিয়া রপ্তানির 35%, সালফার রপ্তানির 53% এবং অ্যামোনিয়া রপ্তানির 64%ই আসে এশিয়াতে। এই রপ্তানি বিশেষ করে বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ভারত, ব্রাজিল এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে সার রপ্তানি হয়। ভারত তাদের প্রয়োজনীয় ইউরিয়া ও ফসফেট সারের 40%-এরও বেশি এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সংগ্রহ করে। অন্যদিকে ব্রাজিলের সারের চাহিদার প্রায় পুরো অংশই আমদানির উপর নির্ভরশীল, যার অর্ধেকই পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। যদি সারের এই দীর্ঘস্থায়ী সংকট এবং চড়া দামের কারণে অনেক কৃষক সার ব্যবহার কমিয়ে দেন বা পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব খাদ্য নিরাপত্তার উপর। চাল,
গম, ভুট্টা এবং সয়াবিনের মতো মৌলিক ফসলের উৎপাদন কমে গেলে ভেঙে পড়বে বিশ্ব বাজারের সরবরাহ ব্যবস্থা। ফলে বহুগুণ বেড়ে যেতে পারে খাদ্যদ্রব্যের দাম। এছাড়া আমদানি নির্ভর দেশগুলোতে ভয়াবহ খাদ্য সংকট বা দুর্ভিক্ষের পরিস্থিতিও তৈরি হতে পারে। ইরানের হামলায় প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 লাইটনিং II। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনা সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি আঘাত পায়। ধারণা করা হচ্ছে ইরানের বিমান বিধ্বংসী গোলার আঘাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান সংঘাতে এই প্রথম ইরান কোনো মার্কিন যুদ্ধ বিমানকে আঘাত করতে সক্ষম হলো। বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই F-35 ব্যবহার করছে। এসব যুদ্ধ বিমানের এক একটি নির্মাণে ব্যয় হয় $10 কোটি বেশি। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করছেন। এর আগে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়। এতে থাকা 6 জন ক্রুর সবাই নিহত হন। সেন্টকম জানিয়েছে, বিমানটি শত্রু বা মিত্র কোনো পক্ষের গুলিতে ভূপাতিত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী দাবি করেছে তারাই এটি ভূপাতিত করেছে। এছাড়া সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে সেগুলো মেরামত করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পর এবার নজিরবিহীন আর্থিক টানাপোড়েনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই ব্যয়বহুল সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত $200 বিলিয়ন বা $20,000 কোটি বিশাল অঙ্কের অর্থ সহায়তা চেয়েছে তারা। যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় পেন্টাগনের এই বিশাল অঙ্কের চাহিদাকে ঘিরে তৈরি হয়েছে চরম অর্থ সংকট ও রাজনৈতিক বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই তহবিলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেছেন, খারাপ লোকদের হত্যা করতে অর্থের প্রয়োজন। তিনি জানান, বর্তমান সামরিক অভিযান এবং ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপগুলো নিশ্চিত করতেই এই বাড়তি তহবিল চাওয়া হয়েছে। পেন্টাগনের এই বিপুল অর্থের আবদার এমন এক সময়ে এলো যখন চলতি অর্থবছরে তাদের জন্য ইতোমধ্যেই $800 বিলিয়ন বিশাল বাজেট অনুমোদন করেছে কংগ্রেস। এর বাইরে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কর্তন বিলের আওতায় তারা আরো প্রায় $150 বিলিয়ন পেয়েছিল। এত বিপুল বরাদ্দের পরও নতুন করে $20,000 কোটি চাওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে খোদ কংগ্রেসেই। এই অর্থ ছাড় করানো পেন্টাগনের জন্য মোটেও সহজ হবে না, কারণ কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের অনুমোদন দেয়নি। রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতারা এমনিতেই সামরিক খাতে অতিরিক্ত ব্যয়ের বিরোধী। তারা অভ্যন্তরীণ খাতগুলোকে বেশি গুরুত্ব দিতে চান। অন্যদিকে ডেমোক্রেট নেতা বেটি ম্যাককালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিস্তারিত সামরিক কৌশল ও লক্ষ্যমাত্রা না জানালে তারা এই তহবিলে চোখ বন্ধ করে অনুমোদন দেবেন না। হরমুজ প্রণালীতে A-10 ওয়ারথগ এবং ইরাকে AH-64 অ্যাপাচের মতো ব্যয়বহুল যুদ্ধবিমান ও সমরাস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা মার্কিন কোষাগারে বড় ধরনের টান ফেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বাড়তি ব্যয়ের পক্ষে সাফাই গিয়েছেন এবং অস্ত্র ভান্ডার খালি হওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন নীতিকে দায়ী করেছেন। হাউসের স্পিকার মাইক জনসন ইরান যুদ্ধের অর্থায়নে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিলেও যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ভার পেন্টাগনের জন্য যে গভীর আর্থিক সংকট তৈরি করেছে তা মার্কিন রাজনীতিতে এখন এক বড় চিন্তার বিষয়। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বদলা হিসেবে এবার ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগারে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। 19 মার্চ ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানান, অয়েল রিফাইনারিজ লিমিটেডের ওই স্থাপনায় হামলার ফলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হলেও খুব দ্রুত তা অধিকাংশ গ্রাহকের জন্য স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও দাবি করেন, উত্তরাঞ্চলে বিদ্যুৎ গ্রিডে হওয়া এই ক্ষয়ক্ষতি
একেবারেই স্থানীয় পর্যায়ের এবং খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। 18 মার্চ ইরানের সাউথ পার্স অফশোর গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে এই সপ্তাহে তেহরান উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের অবকাঠামোতে আবারও আঘাত হানা হলে ইরান বিন্দুমাত্র সংযম দেখাবে না। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হাইফা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদে মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে 19 মার্চ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে পৃথক এক রকেট হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে। এর জেরে মার্চ মাসের শুরু থেকে লেবাননে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলায় 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এই প্রাণঘাতী হামলার জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ধারাবাহিকভাবে মিসাইল ছুড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছেন যে পাকিস্তান ভবিষ্যতে এমন দূরপাল্লার ব্যালিস্টিক বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করতে পারে যা সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। 18 মার্চ মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সময় ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড এই আশঙ্কার কথা জানান। তিনি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন দেশের তালিকায় রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি পাকিস্তানের নামও যুক্ত করেছেন। গ্যাবার্ড জানান, এই 5টি দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম আধুনিক এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে তাদের আওতার মধ্যে নিয়ে আসতে পারে। লিখিত মূল্যায়ন প্রতিবেদনে পাকিস্তানকে একাধিক হুমকির ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তান ক্রমশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন করছে, যা তাদের সামরিক বাহিনীকে দক্ষিণ এশিয়ার বাইরেও আঘাত হানতে সক্ষম করে তুলছে। এছাড়া গণবিধ্বংসী অস্ত্র WMD প্রসঙ্গে বলা হয়েছে, পাকিস্তান সম্ভবত এমন সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখবে যা তাদের পাল্লা ও নির্ভুলতা বাড়াবে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের নতুন বিকল্প তৈরি করবে। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের জন্য এই ধরনের ক্ষেপণাস্ত্রের হুমকি বর্তমানের 3000 থেকে বেড়ে কমপক্ষে 16,000-এ দাঁড়াতে পারে। দক্ষিণ এশিয়াকে স্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জের অঞ্চল হিসেবে চিহ্নিত করে প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সম্পর্ক এখনও পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে রয়েছে। গত বছরের পহেলগাম হামলার কথা উল্লেখ করে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা সংকট তৈরি করতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে সাম্প্রতিক পারমাণবিক উত্তেজনা কমেছে এবং কোনো দেশই উন্মুক্ত সংঘাতে জড়াতে চায় না। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি যুক্তরাষ্ট্রের এই দাবিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এর উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। তার মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তঃমহাদেশীয় পাল্লার অনেক নিচে রয়েছে এবং এটি মূলত ভারতের বিরুদ্ধে একটি ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে। উল্টো ভারতের 12,000 কিলোমিটার পাল্লার বেশি
ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়নকে তিনি প্রতিবেশী ও এর বাইরের অঞ্চলের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন। আন্দ্রাবি আরও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তব তথ্যের ভিত্তিতে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত নতুন এক মোড় নিয়েছে একটি বিশাল গ্যাস ফিল্ডে হামলার পর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ঘিরে উঠেছে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কি সত্যি একসাথে কাজ করছে, নাকি তাদের মধ্যে ফাটল তৈরি হচ্ছে? এই বিশ্লেষণটি করেছেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস। বুধবার বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। এই গ্যাস ক্ষেত্রটি ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। এর জবাবে ইরান আঘাত হানে কাতারের আরেকটি জ্বালানি স্থাপনায়। ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায় আর উত্তেজনা পৌঁছে যায় নতুন উচ্চতায়। এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দেন এবং বলেন এই হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কিন্তু ইসরায়েলের কিছু সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা। ইসরায়েলের মধ্যপন্থী পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে এই হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে সম্মতি ছিল। ইসরায়েলি ডানপন্থী পত্রিকা ইসরায়েল হায়ম আরও এক ধাপে গিয়ে বলেছে, সপ্তাহান্তে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপকূলীয় শহর আসালুইয়তে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে পারস্য উপসাগরীয় 3টি দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। তবে ট্রাম্পের বক্তব্যের ক্ষেত্রে যেমনটা প্রায়ই দেখা যায়, এখানে আসল সত্য কোথায় তা নির্ধারণ করা সহজ নয়। ট্রাম্প তার পোস্টে ইসরায়েলের হামলাকে বলেছেন রাগ থেকে করা সহিংস প্রতিক্রিয়া। এ ধরনের ভাষা সাধারণত ইরানের মতো প্রতিপক্ষের প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয়, কোনো ঘনিষ্ঠ মিত্রের পরিকল্পিত সামরিক অভিযানের জন্য নয়। তাহলে কি ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে ইসরায়েল হয়তো বিচক্ষণ সিদ্ধান্ত নেয়নি? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করার জন্য পরিচিত। তবে এই দীর্ঘ পোস্টে তিনি মাত্র একবারই পুরো বড় হাতের অক্ষরে লিখেছেন এই গ্যাস ফিল্ডে ইসরায়েলের দ্বারা আর কোনো হামলা হবে না। এটা কি আগে থেকে নেওয়া কোনো সিদ্ধান্ত, নাকি ইসরায়েলের প্রতি সরাসরি সতর্কবার্তা? স্পষ্ট করে বলা কঠিন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন গ্যাস ফিল্ডে হামলা ইসরায়েল একাই করেছে এবং ট্রাম্প নাকি তাদের এ ধরনের আরও হামলা থেকে বিরত থাকতে বলেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখানে একই লক্ষ্যে কাজ করছে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে দুটি দেশের লক্ষ্য একেবারেই এক নয়। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের সরকার পরিবর্তন চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার দিকে। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন কূটনৈতিক ডেভিড স্যাটারফিল্ডের মতে দুটি দেশের লক্ষ্য অনেকটাই মিল আছে, কিন্তু যুদ্ধ কখন থামাতে হবে এখানেই পার্থক্য। তিনি বলেন ট্রাম্প এমন একটি জয় চান যা বাস্তবসম্মত, কিন্তু নেতানিয়াহুর জন্য ইরানের অস্থিতিশীলতাই একটি কাঙ্ক্ষিত ফলাফল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও হুমকি দিয়েছেন যদি ইরান আবার কাতারের গ্যাস স্থাপনায় হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র বিশাল শক্তি দিয়ে পুরো সাউথ পার্স গ্যাস ফিল্ড ধ্বংস করে দিতে পারে। এমন বক্তব্য ট্রাম্পের জন্য নতুন নয়, কিন্তু এটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এই যুদ্ধে ইসরায়েলের জনগণের সমর্থন এখন অনেক বেশি, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন 50% নিচে। এই যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান শক্ত করতে পারে, কিন্তু ট্রাম্পের জন্য এটি রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি দেশই ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এই যুদ্ধে দেখা যাচ্ছে তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আর প্রতিদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করছে এই সংঘাত ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। 1967 সালের পর এই প্রথমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন বন্ধ রইল জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট নিরাপত্তা শঙ্কার অজুহাতে গত 28 ফেব্রুয়ারি মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে শুক্রবার ঈদের দিন পবিত্র এই স্থানে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন হাজারো ফিলিস্তিনি। বাধ্য হয়ে তারা পুলিশের ব্যারিকেডের বাইরে ওল্ড সিটির প্রবেশপথ ও এর আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনিদের দাবি ইরান যুদ্ধের এই নিরাপত্তা শঙ্কাটি আসলে একটি অজুহাত মাত্র। এর মূল উদ্দেশ্য হল আল আকসা প্রাঙ্গণের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও পোক্ত করা। সাম্প্রতিক মাসগুলোতে ওল্ড সিটিতে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় কর্মীদের গ্রেপ্তারের হার ব্যাপকভাবে বেড়েছে।
ঈদের আগের দিনগুলোতে সাধারণত ওল্ড সিটি ফিলিস্তিনিদের পদচারণায় মুখর থাকলেও এবার রাস্তাঘাট ছিল জনশূন্য এবং থমথমে। ফার্মেসি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ করে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এদিকে পবিত্র রমজান ও ঈদের দিনে আল আকসা বন্ধ রাখার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বিশ্বের সব মুসলিমের অনুভূতির উপর আঘাত বলে তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। তারা সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।